এয়ার আইসল্যান্ড থেকে দক্ষিণে প্রায় ২৬ মাইল দূরত্বে সমুদ্রের ওপর দিয়ে একটি মার্কিন নৌবাহিনীর সিহক হেলিকপ্টার উত্তর দিকে দ্রুতগতিতে ছুটে চলেছিল। হেলিকপ্টারটির উচ্চতা ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র ৫০ ফুট, যা অস্বাভাবিক রকম নিচু বলা যায়। সেদিনের মিশনটি ছিল একদম সরল একটি কাজ, একটা ট্যাঙ্কার জাহাজকে পাহারা দিয়ে নিরাপদে পার করে দেয়া। কাগজে কলমে এই ধরনের অপারেশন খুবই সাধারণ এবং নিয়মিত ঘটনা। পরিকল্পনা মোতাবেক প্রথমে তারা নির্ধারিত পথ অনুসরণ করবে, এরপর সমুদ্র এলাকার উপর ভালোভাবে নজরদারি করবে। আর যদি কোনো অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয় তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু হেলিকপ্টারের ভেতরে থাকা কেউই তখন জানতেন না যে তাদের সামনে একটি বিশাল এবং অত্যন্ত জটিল প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় অবস্থায় অপেক্ষা করছে। উপকূলের দিকে ইরানের বিভিন্ন ধরনের সেন্সর, রাডার সিস্টেম, ছোট দ্রুতগামী নৌকা এবং বিভিন্ন রেঞ্জের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এমনভাবে কৌশলগতভাবে ছড়িয়ে রাখা হয়েছে যা সাধারণ পরিস্থিতিতে কল্পনা করাও কঠিন। এই পুরো এলাকাটা আসলে একটা জটিল জালের মতো, যেখানে প্রতিটি উপাদান একে অপরের সাথে সংযুক্ত এবং সমন্বিতভাবে কাজ করতে সক্ষম। হেলিকপ্টারটি যখন নিচু হয়ে স্থিরভাবে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ করেই সমুদ্রের উপর দিয়ে গুলির একটা স্পষ্ট রেখা দেখা গেল। প্রথমে মনে হলো হয়তো কোনো ভুল দেখছে, কিন্তু না, এটা একদম বাস্তব এবং ভয়ঙ্কর ছিল। মাত্র কয়েক সেকেন্ড আগে হেলিকপ্টারটি যেখানে ছিল ঠিক সেই জায়গা দিয়ে প্রচণ্ড গতিতে গুলির ধারা চলে গেল। শব্দটা এতটাই তীব্র ছিল যে হেলিকপ্টারের ভেতরে থাকা সবাই বুঝতে পারলেন তারা মারাত্মক বিপদের মধ্যে পড়েছেন। পাইলট তাৎক্ষণিকভাবে দ্রুত প্রতিক্রিয়া দেখালেন এবং হেলিকপ্টারটি সঙ্গে সঙ্গে ডান দিকে তীব্র বেগে ঘুরে গেল। তিনি হেলিকপ্টারটি আরও নিচে নামিয়ে নিয়ে প্রায় ৩০ ফুট উচ্চতায় চলে আসলেন, যা সমুদ্রের পানির একেবারেই কাছাকাছি। এই গুলি কোথা থেকে আসছিল সেটা প্রথমে বোঝা কঠিন ছিল, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই স্পষ্ট হয়ে গেল। গুলি আসছিল সমুদ্রের উপর দাঁড়িয়ে থাকা একটি পুরনো ওয়েলহেড প্ল্যাটফর্ম থেকে। প্ল্যাটফর্মটি দেখতে একেবারেই পরিত্যক্ত এবং অব্যবহৃত মনে হচ্ছিল, যেটা বহু বছর যাবৎ কোনো তেল তুলছে না, এবং চারপাশে মরিচা ধরা ধাতব কাঠামো, পুরনো পাইপ এবং ক্ষয়ে যাওয়া যন্ত্রপাতি ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। দূর থেকে দেখলে যে কারো মনে হবে এটি প্রায় পরিত্যক্ত একটি কাঠামো ছাড়া আর কিছুই না, কিন্তু আসল সত্য ছিল সম্পূর্ণ ভিন্ন। সেই পুরনো এবং আপাতদৃষ্টিতে অকেজো প্ল্যাটফর্মের ওপরে কৌশলে বসানো ছিল একটি ২ নল বিশিষ্ট ২৩ মিলিমিটার কামান। একজন প্রশিক্ষিত গানার সেখানে বসে ধৈর্য সহকারে অপেক্ষা করছিল দিনের পর দিন। সে কোনো ধরনের ইলেকট্রনিক সংকেত বা রাডার সিগন্যাল ছড়াচ্ছিল না, যার ফলে হেলিকপ্টারের অত্যাধুনিক সতর্কতা ব্যবস্থা তাকে আগে থেকেই শনাক্ত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল। সাধারণত যখন কোনো রাডার বা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সক্রিয় হয় তখন সেটা ইলেকট্রনিক সংকেত বিকিরণ করে এবং হেলিকপ্টারের সেন্সর সেই সংকেত ধরতে পারে এবং পাইলটকে আগাম সতর্ক করে। কিন্তু এখানে সেই সুযোগই ছিল না, কারণ এটা ছিল সম্পূর্ণ ম্যানুয়াল একটা অস্ত্র ব্যবস্থা। এই গানার প্রায় ১২ দিন ধরে সেই প্ল্যাটফর্মে অবস্থান নিয়ে বসেছিল। তার সঙ্গে ছিল একটি থার্মোস ভর্তি পানি এবং প্রয়োজনের সময় গুলি চালানোর জন্য পর্যাপ্ত গোলাবারুদ সহ অস্ত্র। প্ল্যাটফর্মটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১০০ ফুট উঁচুতে অবস্থিত ছিল, যা তাকে একটা বিশেষ সুবিধা দিয়েছিল। সাধারণত নিচে মাটিতে থাকা কোনো এন্টি এয়ারক্রাফট কামান আকাশের দিকে তাক করে রাখা থাকে এবং উপর দিয়ে উড়ে যাওয়া দ্রুতগতির টার্গেট অনুসরণ করে, কিন্তু এখানে পরিস্থিতি সম্পূর্ণ উল্টো ছিল। গানারটি উঁচু থেকে নিচের দিকে তাকিয়েছিল এবং উজ্জ্বল সমুদ্রের পানির পটভূমিতে সে হেলিকপ্টারটিকে একদম স্পষ্টভাবে দেখতে পাচ্ছিল। সে অত্যন্ত দক্ষতার সাথে হেলিকপ্টারের গতিপথের সামনে লক্ষ্য স্থির করে গুলি চালাতে শুরু করল। প্রশিক্ষিত শার্প শুটাররা জানে যে চলমান লক্ষ্যবস্তুকে আঘাত করতে হলে তার সামনে গুলি করতে হয়, যাতে টার্গেট এবং বুলেট একই সময়ে একই পয়েন্টে এসে মিলিত হয়। গুলির ধারা হেলিকপ্টারের একেবারে গা ঘেঁষে চলে যাচ্ছিল এবং পাইলট বুঝতে পারলেন এখানে আর থাকা নিরাপদ নয়। পাইলট তখন নিচু দিয়ে দ্রুত পাশ কাটিয়ে বের হওয়ার চেষ্টা করলেন এবং হেলিকপ্টারের গতিবেগ সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেলেন, কিন্তু হেলিকপ্টারটি উপরে উঠতে পারছিল না, কারণ উপরে উঠলেই আরও মারাত্মক এবং বড় একটি বিপদের সম্মুখীন হতে পারে। এর পেছনের কারণ ছিল ইরানের দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বুশেহর এলাকার একটি শক্তিশালী ইরানি সার্চ রাডার ক্রমাগত আকাশের ওপর নজরদারি করছিল এবং যে কোনো উড়ন্ত বস্তু ট্র্যাক করে যাচ্ছিল। আরও গুরুত্বপূর্ণ বিষয় ছিল উপকূলের দিকে মোতায়েন করা S-300 মতো অত্যাধুনিক দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিশেষভাবে তৈরি করা হয়েছে অনেক উঁচুতে থাকা লক্ষ্যবস্তুকে ধ্বংস করার জন্য এবং এদের পাল্লা প্রায় ২০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। ফলে হেলিকপ্টারের জন্য নিচু দিয়ে উড়ে যাওয়া তুলনামূলকভাবে অনেক বেশি নিরাপদ ছিল। তবে নিচুতে ওড়ার নিজস্ব সমস্যা এবং ঝুঁকিও রয়েছে।
ইরানের কাছে প্রচুর ছোট ছোট পুরনো কামান আছে, যেগুলো মাটিতে বা বিভিন্ন কাঠামোতে বসানো থাকে এবং নিচু দিয়ে উড়ে যাওয়া বিমান বা হেলিকপ্টারকে টার্গেট করার জন্য যথেষ্ট কার্যকর। এই ধরনের অস্ত্রগুলোকে ফাঁকি দিয়ে চলা এক ধরনের চ্যালেঞ্জিং এবং বিপজ্জনক কাজ। একটি হেলিকপ্টার যদি সমুদ্রের ঢেউয়ের একদম কাছাকাছি থাকে, তাহলে সেটিকে রাডারে শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে যায়, কারণ রাডার সিগন্যাল সমুদ্রের ঢেউ থেকে প্রতিফলিত হয়ে ফিরে আসে। তাই মাত্র 50 ফুট উচ্চতায় থাকা হেলিকপ্টার অনেক সময় রাডারে ডিটেক্ট করা কঠিন হয়ে পড়ে, এবং এটাই ছিল পাইলটের প্রধান সুবিধা। পাইলট তার দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগিয়ে শেষ পর্যন্ত উপরে না উঠে পাশ দিয়ে দ্রুত চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি হেলিকপ্টারের উচ্চতা প্রায় 30 ফুটে বজায় রেখে সর্বোচ্চ গতি বৃদ্ধি করে এগিয়ে যেতে লাগলেন। কিন্তু বিপদ তখনও মোটেও শেষ হয়নি, বরং আরও ভয়াবহ রূপ নিতে শুরু করেছে। হেলিকপ্টারটি যখন প্ল্যাটফর্ম থেকে দূরে সরে যাচ্ছিল, ঠিক তখনই সেই পুরনো প্ল্যাটফর্ম থেকে একটি হিট সিকিং ক্ষেপণাস্ত্র ছোড়া হলো। ক্ষেপণাস্ত্রটি ধোঁয়ার লেজ রেখে দ্রুতগতিতে হেলিকপ্টারের দিকে ধেয়ে আসতে লাগলো। হেলিকপ্টারের সতর্কতা ব্যবস্থা সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে উঠল এবং তীব্র শব্দে পাইলটকে জানিয়ে দিল যে একটি ক্ষেপণাস্ত্র তার দিকে আসছে। পাইলট সাথে সাথেই হেলিকপ্টার থেকে ফ্লেয়ার বের করার নির্দেশ দিলেন এবং আকাশে একের পর এক উজ্জ্বল আলো জ্বলে উঠতে লাগলো। সাধারণভাবে এই ফ্লেয়ারগুলো অত্যন্ত উচ্চ তাপমাত্রায় জ্বলে এবং তাপ অনুসরণকারী ক্ষেপণাস্ত্রকে ভুল লক্ষ্য দেখানোর জন্য ব্যবহার করা হয়। তত্ত্বগতভাবে ক্ষেপণাস্ত্র আসল হেলিকপ্টার ছেড়ে এই উজ্জ্বল তাপের উৎসের দিকে চলে যায় এবং বিস্ফোরিত হয়। কিন্তু এবার সেই পরীক্ষিত পদ্ধতিও কাজ করল না, কারণ ইরানের ব্যবহৃত ক্ষেপণাস্ত্রটি ছিল আধুনিক এবং উন্নত প্রজন্মের। এই নতুন টাইপের ক্ষেপণাস্ত্রগুলো একই সঙ্গে 2 বা 3 ধরনের তাপের পার্থক্য বুঝতে পারে এবং আসল আর নকল শনাক্ত করতে সক্ষম। একটি ফ্লেয়ার খুব উজ্জ্বলভাবে এবং হঠাৎ করে জ্বলে ওঠে, কিন্তু তার তাপের প্যাটার্ন এবং স্থায়িত্ব আসল হেলিকপ্টারের ইঞ্জিন থেকে বের হওয়া তাপের মতো নয়। ফলে ক্ষেপণাস্ত্রের সেন্সর ফ্লেয়ারকে বাদ দিয়ে আসল লক্ষ্য খুঁজে নিতে সক্ষম হয়। তবে শেষ পর্যন্ত ভাগ্য মার্কিন ক্রুদের পক্ষে ছিল এবং ক্ষেপণাস্ত্রটি হেলিকপ্টারকে সরাসরি আঘাত করতে পারেনি। সেটি হেলিকপ্টারের পেছন দিয়ে মাত্র কয়েক ফুট দূর দিয়ে চলে গেল এবং সমুদ্রের পানিতে পড়ে বিস্ফোরিত হলো। মার্কিন হেলিকপ্টার অবশেষে জাহাজটির কাছে পৌঁছাতে সক্ষম হলো, কিন্তু এরপরও পরিস্থিতি শান্ত হলো না, বরং আরও জটিল হয়ে উঠল। কুয়াশার মতো দূরে আবছা দৃশ্যের মতো হঠাৎ কয়েকটি ছোট কিন্তু দ্রুতগামী নৌকা দেখা গেল। এগুলো ছিল ইরানি নেভির বিশেষ ধরনের অ্যাটাক বোট, যেগুলো প্রায় 120 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলতে পারে এবং এদের ওপর থাকে এন্টিশিপ ক্ষেপণাস্ত্র ও রকেট ব্যবস্থা। 4টি নৌকা একসঙ্গে বিভিন্ন দিক থেকে এগিয়ে আসছিল। একটি নৌকা একা থাকলে সেটি সামলানো তুলনামূলকভাবে সহজ, কিন্তু 4টি নৌকা যখন আলাদা কোণ থেকে এগিয়ে আসে, তখন সমস্যা বহুগুণ বেড়ে যায়। পরিস্থিতি আরও বিপজ্জনক বুঝতে পেরে পাইলট দ্রুত সিদ্ধান্ত নিলেন যে সেখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যেতে হবে। হেলিকপ্টারটি ঘুরে আবার ফিরে আসার পথ ধরল। অন্যদিকে ট্যাঙ্কার জাহাজটি তার ট্রান্সপন্ডার সিস্টেম চালু করে দিল এবং পাশে থাকা ইরানের নেভাল বেজের সঙ্গে জরুরি যোগাযোগ করল। জাহাজটিকে শেষবারের মতো কঠোরভাবে সতর্ক করে দেয়া হলো এবং মাত্র কয়েক মিনিট সময় দেয়া হলো সেই নিষিদ্ধ এলাকা থেকে ফিরে যাওয়ার জন্য। জাহাজের ক্যাপ্টেন পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত দিক পরিবর্তন করলেন এবং পূর্ণ গতিতে সেখান থেকে সরে গেলেন। এভাবেই পুরো ঘটনাটি শেষ পর্যন্ত কোনো প্রকার মারাত্মক ক্ষয়ক্ষতি ছাড়াই সমাধান হয়ে গেল।